নমস্কার। খবরদার কথা নয়, আমরা সতর্ক করি আজকে এমন একটা বিষয়ে সকলকে সাহায্য করব, সতর্কও করব। তারা হচ্ছেন এই কিছুদিন পরে তারা দ্বিতীয় ধাপ, তাদের শিক্ষা জীবনের দ্বিতীয় ধাপ, প্রথমটা মাধ্যমিক যদি ধরি, এটা হচ্ছে দ্বাদশ শ্রেণীর চূড়ান্ত পরীক্ষা তারা দেবেন। এই ছাত্রছাত্রীদের উদ্দেশ্যেই আমরা কিছু কথা বলবো। যারা শুনছেন ছাত্রছাত্রীদের উদ্দেশ্যেই বলি, তোমরা কিন্তু একটু ধরে নিও না যে তোমরা সবাই পিছিয়ে আছো দেখেই আমরা এখানে এসেছি তোমাদের জন্য কিছু বলার জন্য। ঘটনাটা তা না। ঘটনা হচ্ছে দ্বাদশ পরীক্ষা দেওয়ার পরে তোমাদের কোন দিকে তোমরা যাবে, কি নিয়ে নিজেদের কর্মজীবন শুরু করবে ভবিষ্যতে, তার আরেকটি পথ খুঁজে নিতে পারো। এই পথে যাওয়ার পরিপ্রেক্ষিতে তোমাদের কোন কোন সমস্যা হতে পারে, অর্থাৎ পরীক্ষার সময়ে এখান থেকে উত্তরণের পথটা কি, আমরা সেই পথগুলি বলবো। আমাদের ধারণা প্রি বোর্ড এক্সাম দিয়ে দেওয়ার পরে তোমরা যে প্রস্তুতি নিয়েছো সেই প্রস্তুতি চূড়ান্ত প্রস্তুতি, অসাধারণ প্রস্তুতি নিয়েছো, সাফল্য তোমাদের দরজায় কড়া নাড়ছে। তবুও আমরা আমাদের তরফ থেকে তোমাদের যদি আরেকটু সাহায্য করতে পারি, তাহলে আমাদের ধারণা তোমরা একে আঁকড়ে আরেকটু এগিয়ে যেতে পারো। ক্রিকেটে 100 রান করা একটা সেঞ্চুরি, 99 করার ভেতরে ফারাক হচ্ছে 1 রানের, কিন্তু সেঞ্চুরি করা না করার ভেতরে ফারাক অনেক। ওই সেঞ্চুরিটার দিকেই আমরা নজর রেখেই আজকে এই অনুষ্ঠান করছি। আজকে শুরু করছি বিজ্ঞান বিভাগের রসায়ন শাস্ত্রটা নিয়ে। আমাদের সঙ্গে অনেক ব্যস্ততার মাঝেও এসেছেন, আমি শিক্ষক বলেই বলবো, কারণ এবং গবেষক বলেও বলবো, ডক্টর রাজীব পাল আমার বাঁদিকে বসেছেন। এ রাজ্যের ভবিষ্যৎ গুরুত্বপূর্ণ ছাত্রছাত্রীরা যার হাত দিয়ে আসবে, এই মুহূর্তে অনেক কৃতি ছাত্রছাত্রী তার হাত দিয়ে এসেছেন, তাকেই আমরা পেয়েছি। উনি সময় দিয়েছেন, খবরদার কথা নয়ের পক্ষ থেকে তাকে কৃতজ্ঞতা জানাই। রাজীববাবু, সরাসরি চলেই যাই। এই রসায়ন শাস্ত্র, যাকে কেমিস্ট্রি বলা হচ্ছে, এই রসায়ন শাস্ত্রের এই শিক্ষায় আপনার দ্বাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগে এটাকে রাখার রসায়নটা কি, কেন, কোন দিক থেকে তারা এগিয়ে যাওয়ার ক্ষেত্রে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে, ছাত্রছাত্রীরা কোন রসায়ন বলে, রসায়নের গুরুত্বটা কোথায়? অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমি প্রথমেই খবরদার কথা নয়ের সমস্ত সদস্যদের এই আলোচনার জন্য, আমাকে ইনভিটেশন দেওয়ার জন্য আমি আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং আজকের যে এই আলোচনায় মূল বিষয়বস্তু যারা এবং যারা ছাত্রছাত্রীরা, আশা করি আজকের আলোচনার মাধ্যমে যদি তাদের কিছুটাও আমরা উপকার করতে পারি, সেটাই হলো আজকের আলোচনার সম্পূর্ণ সার্থকতা। কারেক্ট, আমি এটাকে মনে করি। ঠিক, একদম ঠিক। এবং রসায়ন যে বিষয়টা, যার জন্য আজকে আমার আলোচনায় কিছু বলতে বলা হয়েছে, কিছু সাজেশন দেওয়ার জন্য বলা হয়েছে, সেই রসায়ন বিষয়টা নিয়ে কতটুকু আগানো যায়, কি করা যায়, আগামীতে কি করা যায়, এবং পরীক্ষা নির্ঘণ্ট বেজে গেছে। তো ব্যাপারটা হলো যে রসায়ন নিয়ে অনেক কিছুই আগানো যায়, এবং শুধু যেহেতু এটা সায়েন্স রিলেটেড বা সায়েন্সের টপিক, তাহলে আমাদের বিভিন্ন ধরনের এক্সাম থাকে, কম্পিটিটিভ এক্সাম থাকে। তো এটা অ্যাকচুয়ালি এটা একটা হিস্ট্রি আছে যে ম্যাক্সিমাম স্টুডেন্টরা আমাদের ত্রিপুরা রাজ্যে যারা বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সাম ক্লিয়ার করে, তার মধ্যে অধিকাংশ ছাত্রছাত্রীরাই আমি দেখেছি প্রথমে ভয়ভীতি থাকলো, কিন্তু অধিকাংশ স্কোরটা কিন্তু কেমিস্ট্রি দিয়েই করে। আমি বাকি সাবজেক্টগুলি সম্পর্কে কিছু অন্য মন্তব্য করছি না, কিন্তু কেমিস্ট্রি দিয়েই অধিকাংশ স্কোরটা বেশি করে। প্রথমত তাদের একটা ভয়ভীতি থাকে রসায়ন সম্পর্কে, 11-এর প্রথম পরীক্ষাটা প্রথম থেকেই তাদের একটা ভয়ভীতি থাকে।
কারণ কি হয়, রসায়ন বিষয়টা একটা মিসকনসেপশনে দাঁড়িয়ে থাকে প্রথমে। এটাকে ভয়ভীতি বলবো না, একটা মিসকনসেপশনটা কি মিসকনসেপশন? সেটা হলো যে একটা একটা যেরকম একটা কথা আছে যে কেমিস্ট্রি মানে অনেক কিছু মনে রাখতে হয়, কেমিস্ট্রি মানে অনেক ক্ষেত্রে মুখস্থও করতে হয় সেই জিনিসটা। অঙ্কের বেলায় হয়তো এরকম বলা থাকে যে অঙ্ক আমরা প্র্যাকটিস করলে হয়, কিন্তু আমি জাস্ট একটা সিম্পল আপনাকে কথা বলছি যে এবার আমরা অঙ্কের যে কোনো একটা সূত্র, এই সূত্র কিন্তু ডাইরেক্ট কেউ বানায়নি, তারও কিন্তু পিছনে অনেক কিছু পরীক্ষামূলক প্রমাণ, অনেক কিছু রিলেটিভ থিংস, অনেক কিছু থাকে, তারপরে একটা সূত্র বানানি হয়েছে। কিন্তু আমরা যখন অঙ্ক করি আমরা কিন্তু ওই সম্পূর্ণরূপে এটাকে ডেরিভেশন করে টরে আমরা সূত্রটা আনি না, আমরা সূত্রটা কিন্তু মনেই রাখি, এরপরে গিয়ে আমরা অঙ্কটা বসি। মনে রাখা একটা পার্ট, মনে রাখাটা একটা পার্ট, মনে রাখা আর মুখস্থ করা তার মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাৎ। হ্যাঁ, ঠিক আছে, মনে রাখা জিনিসটা কি একটা পদ্ধতির মাধ্যমে আছে, কিন্তু পরীক্ষার পার্সপেক্টিভে আমি ওই জিনিসটাকে একটু মাইন্ডে রাখবো, একদম এই জিনিস। আর মুখস্থ করা আরেকটা জিনিস, যে আমি বুঝলাম না কিছু না আমরা মুখস্থ করছি, সেটা কিন্তু প্রচণ্ড মানে এটাকে আমি বলবো ডেঞ্জারাস জিনিস। কেমিস্ট্রি যে মূল ব্যাপারটা যেটা, সেটা হলো গিয়ে কেমিস্ট্রিটা কিন্তু সম্পূর্ণ কনসেপ্টের উপরে দাঁড়িয়ে। আমাদের দেশে কেমিস্ট্রিটাকে মূলত 3 ভাগে ভাগ করে দেওয়া হয়েছে, যেখানে বিদেশে বা বড় বড় ইনস্টিটিউটে আরও অনেক ভাগ আছে তার। আমাদের দেশে কেমিস্ট্রিটা জেনারেলি মূল 3টা ভাগে বিভক্ত। একটা হলো ফিজিক্যাল কেমিস্ট্রি, যেটাকে আমরা প্রাকৃতিক রসায়ন বলি, আরেকটা হলো যেটা ইনঅর্গানিক কেমিস্ট্রি, যেটাকে আমরা অজৈব রসায়ন বলি বাংলাতে, আরেকটা হলো অর্গানিক কেমিস্ট্রি, যেটাকে আমরা জৈব রসায়ন বলি। 3টা পার্টি খুব ইম্পর্টেন্ট, 3টা পার্টি সম্পূর্ণরূপে কনসেপচুয়াল। প্রথম থেকে ছাত্রছাত্রীদের মনে যদি ভিতরে যদি ওই কনসেপ্টটা তৈরি হয়, তাহলে তারা সবচেয়ে বেশি আনসার, সবচেয়ে ভালো রেজাল্ট এই কেমিস্ট্রি করতে পারবে। এবং বিভিন্ন ধরনের কম্পিটিটিভ প্রতিযোগিতামূলক যে পরীক্ষা হয়, যেরকম নিট হোক মেডিকেলের জন্য, বা যেই মেইনস হোক, বা যে অ্যাডভান্স আইআইটি লেভেলের জন্য যে এক্সামগুলি হয়, তার মধ্যে তার কেমিস্ট্রিতে আনসার করাটা সবচেয়ে সহজ হবে এবং সবচেয়ে কম পরিশ্রম লাগবে। আচ্ছা, কীরকম? কারণ এখানে ব্যাপারটা হলো যে এটা এরকম একটা কনসেপ্ট, আমি যদি কনসেপ্টটা বুঝে নিতে পারি, একটা বিক্রিয়াটার ভিতরগত কনসেপ্টটা যদি ধরতে পারি, ওই কনসেপ্টটার উপর ভিত্তি করে আমি 100টা বিক্রিয়া করতে পারবো, উইদাউট এনি প্রিপারেশন। কারণ আমি জানি এটার কনসেপ্টটা কি, এটা এরকম থাকলে এটা এরকম হয়, তাহলে আমি নিজের চেষ্টাও করতে পারবো, এবং এটার রিলেটেড একটা বিক্রিয়া যদি আমি পড়তে পারি, আমি 100টা বিক্রিয়া সলভ করতে পারবো। আমি একটা উদাহরণ দিচ্ছি, এই পৃথিবীতে সবচেয়ে বেশি যৌগ কার্বনের, মোর দেন 60 লাখ। এবং এই 60 লাখ যৌগের কত ধরনের বিক্রিয়া আছে, আমি কি বসে বসে এই 60 লাখ বিক্রিয়া মুখস্থ করবো? অসম্ভব। তো যদি এটা বলা হয় যে আমি এগুলি মুখস্থ করতে যাব, তাহলে কিন্তু তার কাছে কেমিস্ট্রিটা সবচেয়ে বড় একটা ভীতি, তার কাছে কেমিস্ট্রিটা সবচেয়ে বড় একটা ডেঞ্জারাস সাবজেক্ট। কিন্তু আমি যদি করতে পারি যে আমি কার্বনের যে বিক্রিয়াগুলি কিভাবে হয়, তার পিছনে কি ধরনের ক্রিয়া কৌশল ইনভলভ, সেগুলি যদি আমি বুঝে নিতে পারি, তাহলে আমি 2-4টা বিক্রিয়া পড়ব, এরপরে আমি নিজের মধ্যে থেকে এত কনফিডেন্স ডেভেলপ করে নিতে পারবো যে আই ক্যান আনসার এনি 100,000 অফ রিয়েকশন উইদাউট এনি প্রিপারেশন। আমি এতটুকু কনফিডেন্স আমাদের মধ্যে ডেভেলপ হয়ে যাবে। তো সম্পূর্ণ নির্ভর করছে এটা কনসেপশনটা ছাত্রছাত্রীরা কীভাবে নিচ্ছে তার উপর। এবং কেমিস্ট্রির এরকম একটা জিনিস যে যদি বোঝা যায়, যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে, তাহলে অন্যান্য সাবজেক্টের তুলনায় সেই সাবজেক্টের মধ্যে আপনার হার্ড ওয়ার্কটা একটু কম দিলেই চলবে, কিন্তু রেগুলারিটি মেনটেন করতে হবে। আমরা যখন ছোটোবেলা পড়েছি, আমি এখনও মনে আছে, আমি জাস্ট একটু শেয়ার করতে চাই আপনার সাথে, যে একটা বইয়ের মধ্যে লেখা ছিল, বইটার নাম আমি ভুলে গেছি, কিন্তু বইটার মধ্যে উপর একটা লেখা ছিল যে রিডিং কেমিস্ট্রি এভরি ডে ইজ বেটার দেন টু রিডিং ইটস 12 hours ইন সানডে। মানে প্রতিদিন 1 ঘন্টা কেমিস্ট্রি পড়া রবিবারে 12 ঘন্টা কেমিস্ট্রি পড়ার থেকে মানে আরও বেশি ইউজফুল। এটা আমার সবসময় আমার মনে থাকে, এটা আমার এখন পর্যন্ত এই লাইনটা আমার মনে আছে, যে আমি অ্যাটলিস্ট ডেলি 1 ঘন্টা না আধা ঘন্টা যদি আমি একটু কেমিস্ট্রি জিনিসটা পড়ি, তাহলে ধীরে ধীরে ক্লাস 11 থেকে শুরু করে 12 পর্যন্ত আমার কেমিস্ট্রিটা সবচেয়ে ইন্টারেস্টিং সাবজেক্ট লাগবে, সবচেয়ে আনসারেবল, একটা ইজিলি আনসারেবল, এবং সবচেয়ে কম এখানে পরিশ্রম আমার দিতে হবে। এবং আমাকে বিভিন্ন কম্পিটিটিভ লেভেলে স্কুল এক্সাম, মানে বোর্ড এক্সাম, এগুলো তো আছে, এগুলি তো একটু চিরাচরিত কিছু প্রশ্ন আছে বা এর রিলেটেড কিছু থাকে, কিন্তু ডিফারেন্ট কাইন্ড অফ কম্পিটিটিভ এক্সাম, যেই অ্যাডভান্স বলে মানুষের মধ্যে একটা ভিড় থাকে, কি না কি প্রশ্ন হয়,
আমি আপনাকে একদম নিঃসন্দেহে এবং নিশ্চিন্তভাবে বলতে পারি, যদি ওই 11 থেকে ওই ধরনের কনসেপ্টটা ঠিক থাকে, তাহলে ছাত্রছাত্রীরা সবচেয়ে কম সময়ে সবচেয়ে বেশি আনসার এই কেমিস্ট্রিতে করতে পারে। রাজীব, আমরা সামনেই তো আমাদের 12-এর পরীক্ষা। ছাত্রছাত্রীরা যথেষ্ট উদ্বেগের সঙ্গে রয়েছে যে আমাদের কী হবে ইত্যাদি ইত্যাদি। এখন কথা হচ্ছে যে কেমিস্ট্রি থেকে উদ্বেগটা সরানোর পথটা কি 12-এর ছাত্রছাত্রীদের জন্য? আমাদের এখানে কিন্তু দুটো বোর্ড, একটা সিবিএসসি, দুটো কেন আইসিএসসি বোর্ডও আছে, তারপরে সিবিএসসি আছে, আর সিবিএসসিতে এখন এই যে বিদ্যাজ্যোতি প্রকল্পের যে নিয়ে গিয়েছে কী হবে জানি না, তবে এখন ত্রিপুরা বোর্ডও রয়েছে। তিনটে বোর্ডের ছাত্রছাত্রীদের যদি একটু বলেন যে তাদের কেমিস্ট্রি সম্পর্কে ভীতি যে নেই, কেন নেই? আমি প্রথমে একটু জাস্ট বলছি যে আমাদের ত্রিপুরা সরকারের অধীনে যে স্কুলগুলি ছিল, সেই স্কুলগুলি এখন কিন্তু দুইটা ভাগে বিভক্ত হয়ে গেছে। ত্রিপুরা সরকারের অধীনে যে স্কুলগুলি ছিল, গভর্নমেন্ট স্কুলগুলি, সে আই থিঙ্ক 2021 থেকে সেগুলিকে এখন পর্যন্ত মোর দেন 100 স্কুল বিদ্যাজ্যোতির প্রকল্পে। তো বিদ্যাজ্যোতি প্রকল্পে কি হয়, তাদেরকে রেজিস্ট্রেশন তুলে নিয়ে ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন থেকে সিবিএসসিতে রেজিস্ট্রেশন করানো হয়েছে। তো এখানে কি পরীক্ষা প্রশ্নপত্র সব সিবিএসসি প্যাটার্নে হবে। যদিও গত বছর পর্যন্ত কি ছিল যে ওই বিদ্যাজ্যোতি প্রকল্পের আন্ডারে যেগুলি ইংলিশ মিডিয়ামগুলি ছিল তারা সিবিএসসিতে পরীক্ষা দিয়েছিল, আর যারা বেঙ্গলি মিডিয়াম ছিল তারা বাংলা মিডিয়ামই বা ত্রিপুরা বোর্ডের এক্সাম পরীক্ষা দিয়েছে। কিন্তু এইবার কি হবে, এবার সম্পূর্ণ বিদ্যাজ্যোতির আন্ডার যে স্কুলগুলো আছে সেগুলি সিবিএসসি প্যাটার্নই পরীক্ষা দেবে, যার একটা মডেল প্রি বডি হয়ে গেছে, যেখানে বেঙ্গলি মিডিয়ামের ছাত্রছাত্রীদের ইংলিশ ভার্সনটাকে বেঙ্গলি মিডিয়ামে করে পরীক্ষা দিয়েছে। নাকি 2-1 বছর আগের প্রশ্ন, এটা গত বছরের প্রশ্ন পুরো দিয়ে অবিকল টাইপেরই লেগেছে। সুবিধা কি হবে জেনেই তো গিয়েছে, সব জেনে গিয়েছে, মানে অর্থাৎ আউট হয়ে যাওয়া প্রশ্ন। এবং আরেকটা এটার মধ্যে একটা কি আছে যে যদি একটা রিজেম্বলস থাকে গত বছরের প্রশ্নের মধ্যে, তাহলে কি হয় যে বেশি অ্যাকচুয়ালি পি বোর্ডটাকে মানুষের কিন্তু একটা প্রিপারেশনের ফাইনালের প্রিপারেশন বেরোতো আগে অনেকগুলি টেস্ট পেপার আমরা সলভ করতাম, অনেক স্কুল আলাদা আলাদা প্রশ্ন। যদি এটা রিজেম্বলস হয়ে যায় এর আগের বছরের কোশ্চেনে, ভ্যারাইটিটা থাকে না, তাহলে ছাত্রছাত্রীরা এরকম ভাবে প্রিপেয়ার হতে পারেনি ঠিকভাবে যে আরো কিছু ভ্যারাইটি থাকলে বা আমি যাতে আনসার করতে পারি এরকম কিছু, মানে একটা স্পেসিফিক কোশ্চেন হয়, আত্মবিশ্বাসটা এখানে বাড়ে। আচ্ছা, যাই হোক, ওটাকে আমি করলাম। তো অ্যাকচুয়ালি সিবিএসসি হোক আর ত্রিপুরা বোর্ডই হোক, এখানে কিন্তু সিলেবাস দুইটা সেম, একই সিলেবাস। আচ্ছা আচ্ছা, রিডিউস সিলেবাসে যা আছে, অনেকগুলি সিলেবাস এগুলো মানে নেই, এখন অন্তর্ভুক্ত নেই কেমিস্ট্রির মধ্যে। তো এই সিলেবাস কিন্তু দুইটার সেম, এবং মার্কস ডিস্ট্রিবিউশনও প্রতিটা চ্যাপ্টার দুইটার সেম। আচ্ছা, তো যদি কেউ বলে যে না আমি ত্রিপুরা বোর্ডে পড়ছি দেখে আমি কিছু ব্যাক আছি, আমি পেছনে সিবিএসসি পড়ছি দেখে আলাদা আছি, আমি ব্যক্তিগতভাবে সেটাকে কারেক্ট মনে করি না। ঠিক নাই, এটা ঠিক নাই, আমি ব্যক্তিগতভাবে এটা কারেক্ট মনে করি না, কারণ দুইটা সিলেবাস, কার্বন তো আর সিবিএসসি থেকে অন্য কিছু একটা হয়ে যাবে না, ঠিক আছে? তাহলে এটা সিবিএসসিতে যা ত্রিপুরা বোর্ডও তাই, সিলেবাস সেম। হ্যাঁ, কোশ্চেন প্যাটার্নে সিবিএসসির মধ্যে অনেকটা একটু কম্পিটিটিভ লেভেলের একটু সামান্য একটু ছোঁয়া আছে, যেটা ত্রিপুরা বোর্ডে এখন পর্যন্ত প্রশ্নের ততটুকু ছিল না, এবার হয়তো হতেও পারে। এখানে কনফার্ম না, কিছু 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 মডেল কোশ্চেন আছে কিন্তু কনফার্ম না যে হতে পারে বা না পারে, কিন্তু কোনো অংশে ত্রিপুরা বোর্ড এবং সিবিএসসি বোর্ডের কিন্তু আলাদা কোনো কিছু নেই, সিলেবাস সেম, মার্কস ডিস্ট্রিবিউশন আছে। ওটা তো 70তে এক্সাম, ওটাও 70তে এক্সাম। 70তে এক্সাম থেকে বড় কথা হলো যে ওটার মার্কস ডিস্ট্রিবিউশন প্রতিটা চ্যাপ্টারের সেম, এটা আলাদা না, একই রকম। তাহলে ছাত্রছাত্রীরা যদি মনে করে যে আমি সিবিএসসিতে পরে একটু ভয়ভীতি থাকবে, তাও কিছু না, ত্রিপুরা বোর্ডে তারা নিজের এরকম ভাবার কোনো মানে নেই। সিবিএসসি তারা এক্সট্রা কিছু পড়েছে, আমরা কিছু কম পেয়েছি বা আমরা কিছু একটু লেস কোয়ালিটি এরকম কিছু বিয়ার করছি, এটা কোনো ধরনের কোনো প্রশ্নেরই এখানে জায়গা নেই। ঠিক, রাজীব, একটা মানে অসাধারণ যেটা বললেন সেটা হচ্ছে যে প্রথম ভীতিটা কি করে কাটাতে হবে, ওই যে কনসেপশন সম্পর্কে যেটা বললেন, ক্লাস 11 থেকে শুরু করে দিলে অনেক সুবিধা পাওয়া যায় এবং এটা পায়ও, এটা প্রমাণিত। এখন আপনার অভিজ্ঞতা থেকে কি বলছে, ছাত্রছাত্রীরা এই কেমিস্ট্রির কোন চ্যাপ্টারটাতে ওরা বেশি হেজিটেট করে বা একটু কোণঠাসা অবস্থায় থাকে বা একটু সংকোচ বোধ করে বা একটু বেকায়দায় থাকে, এখান থেকে বেরিয়ে আসার পরটা? অ্যাকচুয়ালি কি দেখেন, আমি প্রথমে একটা যে জিনিসটা আমরা বলেছিলাম, আমাদের দেশে এই যে রসায়ন বিষয়টাকে 3টা ভাগে ভাগ করে দিয়েছে, প্রাকৃতিক রসায়ন, অজৈব রসায়ন এবং জৈব রসায়ন। তো অজৈব রসায়নের যে ভীতি যে পার্টটা,
অনেক ক্ষেত্রে বা একটু মনে রাখা, বেশি মনে রাখার যে ব্যাপারটা, সেটা অংশটা এবার সিলেবাস বহির্ভূত, সেটা নেই। কয়েকটা পি ব্লক এলিমেন্ট কতগুলি ছিল, সেগুলি সিলেবাসে নেই। তো স্টুডেন্টের কিন্তু এইদিকে একটা লাভ সুবিধা। যদিও এটাকে আমি মনে করতে পারি না যে একটা সাবজেক্ট চ্যাপ্টার সরিয়ে দিল, সেটাও কিন্তু শিক্ষার জন্য ঠিক। এটা কম্পিটিটিভ এক্সামে লাগবে না, এটা কম্পিটিটিভ এক্সামও নেই, লাগে না। এই জন্যই তারা এটা ঠিক আছে, এটা ঠিক। আচ্ছা, যাই হোক, এবার ছাত্রছাত্রীদের আমি এত বছর অভিজ্ঞতায় আমি একটা জিনিস বুঝতে পেরেছি যে ম্যাক্সিমাম ছাত্রছাত্রীদের যে বিষয়টা সমস্যা, সেটা হলো জৈব রসায়নে। আচ্ছা, ম্যাক্সিমাম যে সমস্যাটা, সেটা জৈব রসায়ন। এটা সম্পর্কে একটু বলুন। এটার ভয়ভীতি কাটানোর ব্যাপার কি, আমি সম্পূর্ণভাবে এটা বিশ্বাস করি যে কনসেপ্টের উপরে অনেকটা। কয়েকটা উদাহরণ দিয়ে দেবেন, তাহলে সুবিধা হবে। অ্যাকচুয়ালি ব্যাপার হলো, আমাদের যে ত্রিপুরা বোর্ডে যে 12-এর সিলেবাস, তাতে বলতে জৈব রসায়নের চ্যাপ্টারগুলির মধ্যে আমি কতগুলি চ্যাপ্টার বলছি, যেগুলো অ্যালকোহল, ফেনল, ইথার একটা চ্যাপ্টার আছে, একটা চ্যাপ্টার আছে কার্বনিল যৌগ, একটা চ্যাপ্টার আছে নাইট্রোজেন গঠিত যৌগ, একটা চ্যাপ্টার আছে হ্যালো কার্বন, ছাত্রছাত্রীরা এগুলি জানে, আর একটা চ্যাপ্টার, লাস্টে চ্যাপ্টার আছে বায়োমলিকুলস। অর্গানিক বিষয় ব্যাপারটা কি, অর্গানিকের প্রতিটা চ্যাপ্টার ইন্টারলিঙ্কড। আচ্ছা, মানে এরকম না যে অ্যালকোহল একটার সঙ্গে একটা যোগাযোগ আছে, এমন না যে আমি অ্যালকোহলের চ্যাপ্টারটা পড়লাম, আমি কার্বনিলটা একটু কম পড়লে চলে যাবে, না। আমি এটাকে চ্যাপ্টারই ভাবি না, এটা পুরো অর্গানিকই ভাবি, কারণ এটা একটার সঙ্গে একটা রিলেটেড। যে আমি এখানে হচ্ছে যে আমি 3টা পড়বো, 2টা পড়বো না, সেটা হয়তো বা আমি ফিজিক্যাল কেমিস্ট্রিতে করতে পারি, বা এটা পারাটা ঠিক না, এখন তো এরকম না, সবই আনকম্পালসারি, একটু কম বেশি করতে পারি, কিন্তু অর্গানিকে এটা সম্ভব না। অর্গানিক আমি সবটি চ্যাপ্টারে একটা চ্যাপ্টারই ধরবো। ব্যাপারটা কি, কিছু কিছু বেসিক কিছু কোশ্চেন থাকে যেগুলি বোর্ডের জন্য ইম্পর্টেন্ট, এবং এগুলি থেকে আসে। আমি কি করাই দেখেন, একটা ব্যাপার, অনেক ছাত্রছাত্রীরা অনেক পরিশ্রম করে, কিন্তু মার্কসটা অনেক সময় কম পায়, কারণ পরিশ্রমেরও কিন্তু একটা প্যাটার্ন থাকে, একটা নিয়ম থাকে, এই নিয়ম অনুসারে আমাদের যেতে হয়। আমি সারাদিন এইটা সবগুলি পড়ে নিলাম, আলটিমেটলি কিছু হলো না, এটা না। একটা নিয়ম অনুসারে, একটা প্রপার ওয়েতে আমাদের কিন্তু তৈরি করতে হবে জিনিসটা। তো আমি কি বলি, যে আমি সব ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে কথা বলি, যে জৈব রসায়ন যখন পড়বে, এরকম কোনো এক্সাম নেই যে জৈব রসায়ন এই 3টা জিনিস আসে না, 3টা প্যাটার্নের জিনিস আসে না, এটা হবেই। একটা প্যাটার্ন কি, প্রতিটা জৈব রসায়নের মধ্যে শনাক্তকরণ একটা ব্যাপার থাকে, যে কিছু বিক্রিয়া দিয়ে দেবে ABC শনাক্তকরণ, সেটা থাকবেই। আমি এগুলি সলিউশনও বলছি, আগে আমি বলছি আর কি কি থাকে। আরেকটা থাকে যে আমরা রূপান্তর কিভাবে করতে পারবো, এই যৌগটা থেকে ওই যৌগটা, এই যৌগটা থেকে ওই যৌগটা কিভাবে আমরা রূপান্তর করতে পারবো। আর আরেকটা যে বিষয় থাকে, সেটা হলো গিয়ে পার্থক্য, এটার থেকে ওটার পার্থক্য কিভাবে করবো, এলডিহাইড থেকে কিটোনের পার্থক্য কিভাবে করবো, এই ধরনের এই 3টা ফ্যাক্টর সবসময় জৈব রসায়নে থাকে। আচ্ছা, তো আমার প্রিপারেশনটাও করতে হবে ওই রকমভাবে, যে আমার তৈরি হতে হবে এরকমভাবে যে এই 3টা জিনিস যেহেতু এটার মধ্যে কমন, প্রতি বছর কমন থাকে, CBSE হোক যাই হোক, যে আমার প্রিপারেশন করতে ওইগুলির উপর এমফেসিসটা বেশি দিতে হবে আমার। তাহলে আমার কি করতে হবে, আমরা যখন এই চ্যাপ্টারগুলি, যেহেতু আমি প্রথমেই বলে দিয়েছি অর্গানিকের কিন্তু কোনো একটা পার্টিকুলার চ্যাপ্টার হয় না, প্রতিটারে আমি একটাই চ্যাপ্টার ধরছি, কারণ সবগুলি ইন্টারলিঙ্ক, এটার থেকে এটা আসে। তাহলে আমরা প্রথম কাজ কি করতে হবে, যে আমরা 3টা উপায়ে জিনিসগুলি পড়বো। প্রথম উপায়টা কি, যে ধরেন আমি অ্যালকোহল পড়ছি, সে অ্যালকোহল পড়ার জন্য আমি 3টা অ্যালকোহল কিভাবে প্রস্তুত করা হয়, তার 3-4টা স্টেপ আছে, 3-4টা পদ্ধতি আছে, সেই পদ্ধতিগুলি আমি পড়বো। এরপরে দ্বিতীয় পর্ব, অ্যালকোহলটার কি কি ধর্ম আছে, এটা আমরা পড়বো। আরেকটা আমরা পড়বো অ্যালকোহলগুলি কি কি বিক্রিয়া করে। এই 3টা পার্টে যদি আমি প্রতিটা চ্যাপ্টার যা আছে অর্গানিকের মধ্যে তৈরি করতে পারি, আমার মনে হয় সব ছাত্রছাত্রীরা এখানে ভালো একটা রেজাল্ট করতে পারবে। আরেকটা বিষয় আমি আপনাকে এই আলোচনার মাধ্যমে প্রকাশ করতে চাই, সেটা হলো যে অর্গানিক কেমিস্ট্রিতে বা জৈব রসায়নে একটা বিষয় থাকে, এটা বলে নেম রিয়েকশন, বিজ্ঞানীর নামে নেম রিয়েকশন। তো এগুলি কি হয়, প্রতিটা স্টুডেন্টরা প্রত্যেকটা চ্যাপ্টারের মধ্যে থেকে কি করে এই নেম রিয়েকশন পড়ে, এরপরে পরের চ্যাপ্টারে গিয়ে আরও কতগুলি নেম রিয়েকশন পড়ে, বিজ্ঞানীর নাম অনুসারে অনেক বিক্রিয়া আছে। এরকম করে ক্লাস 12-এ আপনি মোটামুটি প্রায় 40-50টা নেম রিয়েকশন পাবে যদি ভালোভাবে পড়ে, মিনিমাম হলো 20টা তো পাবি কনফার্ম। তো বিভিন্ন চ্যাপ্টার ওয়াইজে তারা এমনি পড়তেই থাকে ধরুন, এটা একটা বিশাল সমস্যা। কি হয়, যখন তারা পরীক্ষায় আনসার করতে যায়, তো এই নেম রিয়েকশনে যা ওই নেম রিয়েকশন চলে আসে,
কারণ একটার সঙ্গে আরেকটা বিক্রিয়া সামান্য একটা কিছুর পার্থক্য। ঝামেলা। একটার মধ্যে পটাশিয়াম হাইড্রোক্সাইড দেওয়া আছে জলীয় মাধ্যমে, আরেকটার মধ্যে পটাশিয়াম হাইড্রোক্সাইড আছে অ্যালকোহলীয় মাধ্যমে। দুইটা কিন্তু এক বিক্রিয়া না, দুইটা ভিন্ন প্রকারের বিক্রিয়া। কিন্তু ওই জলীয় আর অ্যালকোহলীয়টার মধ্যে স্টুডেন্টরা কনফিউজ হয়ে যায়, কনফিউজ হয়ে স্টুডেন্টরা ঠিকভাবে এটাকে ওই জলীয়টার জায়গাতে অ্যালকোহলীয় লিখে আসে, অ্যালকোহলীয় জলীয় লিখে আসে। এটা একটা প্রবলেম হয়ে যায়। এটার থেকে মানে এটা এই যে প্রবলেমটা, এটা পরিত্রাণের সবচেয়ে ভালো যে পদ্ধতি সেটা হলো একটা ছোট একটা খাতা বানাতে হবে। খাতাটা 4-5 পেজ বা 10 পেজের হলেও খাতাটা চলবে। খাতাটার মধ্যে কি আমার খাতাটার উপরে হেডিং থাকবে নেম রিঅ্যাকশন, বিজ্ঞানীর নামে নেম রিঅ্যাকশন। এবার আমাদের ধরেন এখানে অর্গানিক কেমিস্ট্রির মধ্যে 5টা চ্যাপ্টার আছে। প্রতিটা চ্যাপ্টার প্রথম লেখা অ্যালকোহল। অ্যালকোহলের মধ্যে কি কি বিক্রিয়া আছে? অ্যালকোহলের মধ্যে নাম্বার 1 দিয়ে সাপোজ এই নামের এই বিজ্ঞানীর নামের একটা বিক্রিয়া আছে, এই বিক্রিয়া। সাপোজ কার্বনিল যৌগ নিলাম, কার্বনিল যৌগের মধ্যে কি বিক্রিয়া আছে? অ্যালডোল কনডেনসেশন আছে বা কেননিজারো বিক্রিয়া আছে। কেননিজারো বিক্রিয়া একজন বিজ্ঞানী, কেননিজারো একজন বিজ্ঞানী ছিলেন। বা টিস্যঙ্কো বিক্রিয়া আছে, উনি একজন বিজ্ঞানী ছিলেন। নামের উপর যে বিক্রিয়াগুলি হয়, তাহলে কি করতে হয়? অ্যালডোল কনডেনসেশন, এই বিক্রিয়ার সাহায্যে এটা থেকে এটা তৈরি করা হয়, জাস্ট নিচে একটা বিক্রিয়া। 2 নাম্বার কেননিজারো বিক্রিয়া, এটার সাহায্যে এই জিনিসটার থেকে এই জিনিসটা তৈরি করা হয়, নিয়ে জাস্ট একটা বিক্রিয়া। মানে আমরা অনেকটা বলতে পারি এটা নেম রিঅ্যাকশনের ডিকশনারি, আচ্ছা, সিম্পল ডিকশনারি। এরকমভাবে যদি ছাত্ররা প্রিপেয়ার করে তাহলে কি হবে? ছাত্ররা প্রতিদিন একটু 15 থেকে 20 মিনিট জাস্ট এটা বিক্রিয়াটা একটু দেখে নেবে। যখন তারা এটা দেখে নেবে, সবগুলি চ্যাপ্টার একসঙ্গে হলেও তারা যখন চিন্তাটা করবে তখন কিন্তু তাদের বইয়ের থেকে তাদের চিন্তাটা আসবে। তারা যে নোটটা সিম্পল ডিকশনারিটা বানিয়েছে ওখান থেকে পারবে এটা অ্যালকোহলীয় ছিল, তখন জানি কি হতো, ও 5 নম্বর এটা অ্যালকোহলীয় ছিল, তখন এটা এরকম বিক্রিয়া হতো। 4 নম্বরে আমি লিখছিলাম জলীয়, নিজে হাতে করতে হবে, নিজের হাতে করতে হবে। ডিকশনারি কিন্তু এরকম না যে খুঁজে করে নিতে পারবে না। ছাত্রছাত্রীদের এখন একটা বিশাল টেন্ডেন্সি থাকে, কিছু হলেই মানে গুগল খুলে নেয়, গুগল খুলে ডাউনলোড করে নেয়, পেস্ট করে নেয় এরকম। এটা কিন্তু আমাদের একজন টিচার ছিল বাংলা, উনি বলেছে লেখা মানে 50% পড়া। হ্যাঁ, পড়া। উনি বলেছেন লেখা মানে 50% পড়া। একদম নিজেদের তৈরি করতে হবে এটা, এই কাজটা নিজেদের তৈরি করতে। ম্যাক্সিমাম এটা তৈরি করতে ছাত্রছাত্রীরা আমি মনে করি 1 থেকে 2 ঘন্টা যাবে, আরও অনেক সময় আছে তাদের, অনেকটা পড়া হয়ে যাবে, অনেকটা পড়া হয়ে যাবে। এটা করলে অর্গানিক কেমিস্ট্রি 50% থেকে 60% ক্লিয়ার। আমি আমার এত বছর অভিজ্ঞতা থেকে বলছি 50 to 60% ক্লিয়ার। তারা নেম রিঅ্যাকশনটা জানতে পারবে, কারণ এই নেম রিঅ্যাকশনের উপর ভিত্তি করে আমাদের ওই যে আমি বলেছিলাম না যে ABC শনাক্তকরণ যেটা আছে সেটা নিজে নিজে করতে পারবে। নিজেদের ছাত্রদের মধ্যে কনফিডেন্সটা ডেভেলপ হয়ে যাবে, তখন আর তার ওই হেজিটেশনটা হবে না, এটা জানি কোন চ্যাপ্টারের বিক্রিয়া ছিল, এটা জানি কোন চ্যাপ্টারের বিক্রিয়া ছিল, এই ধরনের হেজিটেশনটা ছাত্রছাত্রীদের হবে না। তো তারা ওই ধরনের ডিকশনারি, আমি আমার ছাত্রদের সবসময় বলি এই ধরনের ডিকশনারি যাতে প্রিপেয়ার করে, তারা ম্যাক্সিমাম একদিনই প্রিপেয়ার করেন, যে 1 থেকে 2 ঘন্টা সময় দিয়ে লাগবে। কারণ এরকম না যে তারা কিছুই জানেনি কেমিস্ট্রি, কিছু তো এই 2 বছরে তো কিছু জেনেছে, তো শিখেছে, তো তারা জানে এরকমভাবে সেটা তৈরি করতে হয়। জাস্ট নেম রিঅ্যাকশন, নাম লিখবে, নামের নিচে কি বিক্রিয়া, জাস্ট 1-2টা লাইন শেষ। তাহলে একটা ডিকশনারির মতো এরকম বানিয়ে নিলে এটা ছাত্রছাত্রীদের কেমিস্ট্রির ভালো আনসার করার পক্ষে আমার মতে সবচেয়ে ভালো একটা পদক্ষেপ হবে, সেটা আমি মনে করি। তো সেটা একটা প্রসেস আছে। আরেকটা বিষয় যেটা ছাত্রছাত্রীদের যেটা সমস্যা হয়, সেটা আমি অনেকবারই দেখি, ছাত্রছাত্রীরা অনেক সময় যেটা আমি বলছি যে রূপান্তর করা একটা থাকে, একটা রূপান্তর 2-3টা রূপান্তর আসে। তো অর্গানিকের ভিতরে 2টা পার্ট আছে, একটা হলো এলিফেটিক আর একটা হলো অ্যারোমেটিক। তো অ্যারোমেটিকের কি হয়, আমরা অ্যারোমেটিকের অনেক ধরনের রূপান্তর আছে। আমি বলেছিলাম যখন অর্গানিক বলবো তখন কার্বন আসবে, কারণ অর্গানিক মানে কার্বন আর হাইড্রোজেন। তো কি হয় যে কার্বনের যৌগ আছে 60 লক্ষের উপরে, আমি তো এগুলি মুখস্থ করতে পারবো না, আমার তো কনসেপ্টটা ঠিক করতে। তো এলিভেটিকের রূপান্তর যেগুলি আছে, আচ্ছা ঠিক আছে, বইয়ের মধ্যে যা আছে এগুলি আমরা পড়বো, এটাও কীভাবে পড়বো আমি বলছি একটু পরে। প্রথমে কি অ্যারোমেটিকের কথাটা বলে নিই ছাত্রছাত্রীদের। অ্যারোমেটিকের একটা কনভার্সন চার্ট আছে, সে কনভার্সন চার্টটা মোটামুটি একটু বড়ই কনভার্সন চার্ট। এটা অ্যাকচুয়ালি আমি যখন ছাত্রছাত্রীদের পড়াই আমি প্রথম ক্লাস 11-এই দিয়ে দিই কনভার্সন চার্টটা। এই কনভার্সন চার্ট হলে কী হবে, পরীক্ষা ক্লাস 11 থেকে যদি কনভার্সন চার্টটা দেখে অ্যারোমেটিক রূপান্তর আসলে না, আমি রূপান্তর পড়বো না পরীক্ষা রাখি, আমি এমনি যাবো, আমি আমার কনফিডেন্স আছে সব যে কোনো যেখান থেকে রূপান্তর হবে আমি পারবো। ওই চারটা জানা যাবে, 4টা কাজ থাকে এর, মানে অ্যাটলিস্ট বোর্ড এক্সাম তো কোনো ব্যাপারই না, কম্পিটিটিভ এক্সাম পর্যন্ত
এই চারটেই খুব গুরুত্বপূর্ণ। ওই অ্যারোমেটিকের জন্য আমি সমস্ত ছাত্রছাত্রীদের বলছি, অ্যারোমেটিক রূপান্তরের জন্য তারা যাতে ওই চারটা আগে প্রিপেয়ার করে নেয়। যারা করেনি তারা এখনো অনেক সময় আছে, 1 মাস আরও সময় আছে, এখানের মধ্যে অনেক কিছু চেঞ্জ হতে পারে। ওই চারটা তৈরি করে নে। তো আমি চাই কি ছাত্রছাত্রীরা যাতে কম মানে লেবার দিয়ে কম টেনশন নিয়ে পরীক্ষা হলে বসে, যে আমি জানি যে কোনোখান থেকে প্রশ্ন আসুক আমার কনফিডেন্স আছে আমি এখানে আনসার করতে পারবো, আনসার করার চেষ্টা করতে পারবো। তো অ্যারোমেটিক কনভার্সনে যদি ওই চারটা ছাত্রছাত্রীদের থাকে আর একটু মনে থাকে, তাহলে অ্যারোমেটিকের রূপান্তরের কোনো ধরনের সমস্যা হবে না, কোনো টেস্ট পেপারের কোনো প্র্যাকটিসও করতে হবে না। 2-4টা দেখে আমি কনফিডেন্স এসে গেছে, আমি পারবো। আমি কারণ চারটা জানা থাকলে কোনটা কোন জায়গায় আছে, কোনখান থেকে কি রূপান্তর করা যায়, ছাত্রছাত্রীরা অনায়াসে সেটা অনুধাবন করে নিতে পারবে, তাতে কোনো সমস্যা নেই। এলিফেটিকের চারটা একটু অন্যরকম হয়। তো এলিফেটিকের জন্য আমি সমস্ত ছাত্রছাত্রীদের বলছি যে টেস্ট পেপারে অনেকগুলি দেওয়া থাকে, এগুলি ওই যে আমি বলেছিলাম ডিকশনারিটা বানাতে, ডিকশনারিটা যদি বানিয়ে যদি সে আয়ত্ত করে নিতে পারে, যদি টেস্ট পেপারের প্র্যাকটিস করার জন্য আমি ধরলাম 20টা দিয়েছে কনভার্সন, আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি 15 থেকে 16টা সে ওই ডিকশনারি থেকে করে নিতে পারবে, এটা কনফার্ম। তাহলে মানে কি আমি সময়টাও বাঁচাচ্ছি, আমি তাদেরকে এক্সট্রা লেবার না দেওয়ার জন্য যাতে টেনশনবিহীন পরীক্ষা তারা যেতে পারে, ভালো মার্কস স্কোর করতে পারে। এবং এইভাবে যদি তারা অনুসরণ করে 90% উপরে কেমিস্ট্রিতে পাওয়া ভেরি ভেরি সিম্পল ইস্যু, ভেরি ভেরি সিম্পল। তাতে কোনো প্রকারের কোনো সমস্যা হওয়ার কোনো প্রকারেরই আমার মনে হয় না কোনো জায়গা থাকে, এইভাবে যদি তারা প্রিপেয়ার করতে পারে। অর্গানিক কেমিস্ট্রি ব্যাপার বললাম। আর কনসেপশন দিয়ে পড়তে হবে। এখন বলতে যে অনেকজনের ছাত্রছাত্রীরা, আমি ছাত্রছাত্রী উইক বলতে কি, উইক কোনো দিন ছাত্রছাত্রীদের হয় না, মানে ধরেন একটু কেমিস্ট্রির প্রতি ভীতি আছে, সেই ভীতিটার পার্সপেক্টিভ বলছি যে এখন ছাত্রছাত্রীরা কী করে অর্গানিক কেমিস্ট্রি বা জৈব রসায়ন যখন পড়বে, তারা যদি আগের থেকেও ডিকশনারি পেপারটা করে নেয়, এই প্রিপারেশনটা সবচেয়ে আগে যদি করে, এরপরে অর্গানিক কেমিস্ট্রির মধ্যে প্রশ্ন বেশি একটা থাকে না, কারণ ওই প্যাটার্নটাই থাকে যে পার্থক্য করো, এরপরে রূপান্তর করো আর শনাক্ত করো। তো ওই কয়েকটা প্রশ্ন একটু জাস্ট ম্যাক্সিমাম 1 দিন 2 দিন এগুলি একটু পড়ে নিলে, কনসেপ্ট ওয়ারে কোনটা কি হয়, কি কারণে হয়, কনসেপ্ট ওয়াইজ একটু বুঝে বুঝে যদি পড়ে নেয়, এনাফ ফুল আনসার করে আসতে পারবে। এটা একটা প্যাটার্ন, এরকমভাবে মনে রাখতে হবে। এবং এটা কিন্তু শুধু বোর্ড এক্সামের জন্য না, কম্পিটিটিভ এক্সামের জন্য, নিট হোক, নিটের প্রশ্ন কিন্তু বোর্ডের রোগে রিলেটেড হয় একদম। নিটের প্রশ্ন কিন্তু এত টাফ হয় না, কিন্তু নিটের ব্যাপারটা কি থাকে, একটু সময়টা কম থাকে। তাহলে আমার অনেকগুলি আনসার করতে হবে ভালো স্কোর করার জন্য। তাহলে ছাত্রছাত্রীদের সম্পর্কে ডক্টর রাজীব পাল যেটা বললেন, যে এই অংশটা, যে জায়গাটা আপনি বোঝানোর চেষ্টা করলেন বা বলার চেষ্টা করলেন, সেটা হচ্ছে যে এই অংশটা যদি করা যায় তাহলে 3 দিকে তোমার পথ খুলে যেতে পারে। উচ্চ মাধ্যমিকের যে পরীক্ষাটা দেবে সেটা, এবং তারপরে কম্পিটিটিভ এক্সাম যত কটা হবে সব কটাতে তোমার সাফল্য হবে। রাজীব, আরেকটা বিষয় যে এখন একটা মানে সবচেয়ে কঠিনতম জায়গাটার কথা বলে ফেললেন, এদের তো কিছু বৃহৎ প্রশ্নের উত্তরও দিতে হয় বড় মার্কসের, সেই প্রশ্নের উত্তরগুলি কি? অ্যাকচুয়ালি যে ক্লাসিফিকেশনটা করা আছে, যেমন আমি বিদ্যাজ্যোতির কথা বলছি, এখানে সেকশন এ থেকে সেকশন ই পর্যন্ত আছে। তো সেকশন এ তে এরকম 18টার মতো কোশ্চেন থাকে, যেটা এমসিকিউ টাইপের। সেকশন বি তে এরকম ক্লাসিফিকেশন আছে, সেকশন বি তে 1 মার্কসের কোশ্চেন থাকে, সংক্ষিপ্ত আনসার যেটা। এবং সেকশন সি তে 2 মার্কসের কোশ্চেন থাকে, সেকশন ডি তে 3 মার্কস, 4 মার্কস, 5 মার্কস, এরকম ম্যাক্সিমাম 5 মার্কসের কোশ্চেন। এবার ব্যাপার হলো যে 5 মার্কসের কোশ্চেন আমি কিন্তু এরকম কিছু না যে 5 মার্কসের জন্য এটা করতে হবে। কখনো কেমিস্ট্রির মধ্যে 5 মার্কসের প্রশ্ন ডাইরেক্ট 5 মার্কস হয় না, এটাকে ক্লাসিফাই করে দেওয়া হয়। যেমন 5 মার্কসের কোশ্চেন আছে, কি আছে, যেমন আমি একটা উদাহরণ বলছি, যে লাস্ট ম্যাক্সিমাম 5 লাস্ট ই সেকশনে যেটা থাকে, সেটার মধ্যে যে 5 মার্কসটা দেওয়া হয়, সেটা সাপোজ কোলরার সূত্রটি লিখো 1, এটা রিলেটেড একটা অঙ্ক আছে 3, এটার সঙ্গে আরেকটা, এই দুটার মধ্যে পার্থক্য করে 2। তা আপনি কিন্তু এটাকে ডাইরেক্ট 5 বলতে পারবেন না, সেটা কিন্তু সেগ্রিগেট করে দিন। আচ্ছা, কখনো ডাইরেক্ট 5 মার্কসের কোশ্চেন বা ইভেন কি ডাইরেক্ট 4 মার্কসের কোশ্চেন, ডাইরেক্ট 3 মার্কসের কোশ্চেন তো ভেরি রেয়ার, মানে খুব কম, 2-3টা। অর্থাৎ অনেক ক্ষেত্রে এই যে এ টু ইর প্রিপারেশন যেটা নেবে, এর ক্ষেত্রে থেকেও এই 5-এর উত্তর অবশ্যই পেয়ে যেতে পারে। এরকম কিছু না 5-এর জন্য আমি আলাদা কিছু করতে হবে, কারণ কেমিস্ট্রিতে ডাইরেক্ট 5 মার্কের কোনো কোশ্চেন, এদিকে সবগুলি সেগ্রিগেটেড থাকে।
যেমন ওই আমি বললাম না, এখন একটা এক্সাম্পল দিলাম যে ভাগ ভাগ করে থাকে 1+2+3 এরকম ভাবে ভাগ বা 1+1+1+ দিয়ে 5 বানিয়ে দিতে পারে। তো আমরা যে এখানে ভাগ বলছি, এমসিকিউটা ছাড়া, এমসিকিউ তো 4টা অপশন থাকবে, এটাকে ক্লিক করবে, এটা ছাড়া বাকিগুলির মধ্যে সবগুলি একই প্যাটার্ন, শিখতে হবে একই প্যাটার্নে, এবং তারা প্রশ্নকর্তারা এটাকে কিভাবে ভাগ করবে সেটা তাদের উপরে। আমার ওই ধরনের ব্যাপার যে 5 নম্বরের জন্য আমি এটা করবো, 3 নম্বরের জন্য আমি এটা করবো, এটা কিন্তু কোনো প্রকারের এখানে নেই বলা। পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে যাবেন, প্রশ্নটা পাবেন, পাওয়ার পর খাতায় তাকে সঠিক উত্তরটা লিখতে হবে। প্রথম যে আমরা যারা পরীক্ষার খাতা দেখি বা ইত্যাদি করি, তারা এক্সামিনাররা বলেন যে আমরা যে প্রথম উত্তরটা যদি মানে খুব ভালো হয়, তাহলেই ছেলেদের প্রতি আমাদের একটা অ্যাট্রাকশন বাড়ে বা খাতাটার প্রতি অ্যাট্রাকশন বাড়ে, এবং তার প্রভাব খাতা দেখার মধ্যে পড়ে। বিভিন্ন মানুষের খাতা দেখার ক্ষেত্রে ভেরি করে অনেক ক্ষেত্রে, ফলে যে গ্রস মার্ক পাওয়া বা ওই মানে আপেক্ষিক সিদ্ধান্তের উপর ভিত্তি করে অনেক কিছু মার্কস মানে এক্সামিনার ভেরি করে, এতে তাদের কম বেশি হয়ে যেতে পারে। রাজীব, আমার একটা বিষয় জানার, যে এই যে প্রশ্নপত্রটা পাওয়ার পর আপনি যেমন বললেন A to E কী থাকবে, এই যে প্রশ্নপত্রটা পাওয়ার পর ছাত্রছাত্রীদের কোন প্রশ্নটা প্রথম উত্তর করা উচিত, কিসের ভিত্তিতে করা উচিত? আপনি খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, এবং এই প্রশ্নটা একদম ছাত্রছাত্রীদের স্বার্থে। সেটা হলো যে প্রশ্নপত্রটা পাওয়ার পর যে জিনিসটা করতে হবে সেটা হলো যে আমরা কি করি, কেমিস্ট্রির মধ্যে কিছু নিউমারিক্যালস থাকে। তো নিউমারিক্যালস ব্যাপারটা কি, দেখছি নিউমারিক্যালসটা আমি পারবো, কিন্তু নিউমারিক্যালস কিন্তু ক্যালকুলেশনের উপরে ডিপেন্ড করে। আমার ব্যক্তিগত যে মানে সাজেশন, ব্যক্তিগত আমার অনেক ছাত্রছাত্রীরা হয়তো তার ব্যতিক্রম হতে পারে, এটা ছাত্রছাত্রীর উপরেও কিন্তু ডিপেন্ড করে অনেকটা, তারা কোন দিকে কনফিডেন্স পায়। আমার ব্যক্তিগত ব্যাপার যে নিউমারিক্যাল যে পোর্শনটা, 2-3টা নিউমারিক্যাল থাকে, সেটা না প্রথমে আনসার করা উচিত, না একবারে লাস্টে আনসার করা উচিত, মাঝামাঝি সেটা মাঝামাঝি সময় আনসার করা এটা ধরা উচিত না। প্রথমে ধরা উচিত নয় কেন, যেটা আপনি কারণ আপনার একটা পুরো পারফেক্ট কথা এখানে বলেছেন, যে প্রথম প্রশ্নটা যদি আমি আনসার করতে একটু প্রবলেম হয়ে যায়, যেটা আমি আমার মাস্টার ডিগ্রি সময় হয়েছিল, যে ইনঅর্গানিক কেমিস্ট্রিতে প্রথম একটা প্রশ্ন আমি ধরেছিলাম, যেটা আনসার করতে আমি প্রচণ্ড সমস্যা হয়ে গেছে। তা আমার এরকমও একটা মনের মধ্যে হয়ে গেছে আমি এটাকে পাস করবো কিনা পাঠটার মধ্যে, কিন্তু লাস্টে এটা মিলে যাওয়াতে অনেক ক্ষেত্রে আমি কিছু রিলিফ পেয়েছিলাম, কিন্তু আমার অনেকটা সময় এখানে লস হয়ে গেছে। তো এখনও কোন কোশ্চেনটা আমি উত্তর করব সেটা সিদ্ধান্ত নিতে হবে আগে থেকে। তো আমার ব্যক্তিগত যে এক্সপিরিয়েন্স তার থেকে বলছি, ব্যক্তিগত অভিজ্ঞতা বলছি, যে নিউমারিক্যাল যে পোর্শনটা অধিকাংশ ছাত্রছাত্রীরা তার সেটা যদি তার কমনও থাকে যে আমি এটা করে নিতে পারি, না প্রথমে করা উচিত না লাস্টে করা উচিত, এটা ইন বিটুইন একটা সময়ে মাঝামাঝি সময় এটা করা উচিত। কারণ আমি অঙ্কটা পারি, কিন্তু এরকম হতে পারে ক্যালকুলেশন করতে গিয়ে আমার সমস্যা হয়ে গেছে। ঠিক। তো প্রথমে যদি এই ধরনের সমস্যাটা হয়, তাহলে কিন্তু বাকি কোশ্চেনগুলো অনেক সময় কি হয়, এটা সাইকোলজিক্যাল এফেক্ট থাকে, যে প্রশ্নটা পারি আনসারও করতে পারি না, আনসারটা করতে পারলেও আমি একদম ঠিক, এটা হয়, এটা সাইকোলজিক্যাল ইস্যু থাকে। এটা আমার কিছু ছাত্রছাত্রীর মধ্যে আমি দেখেছি, কেন্দ্রে গেটে অবস্থা কাহিল হয়ে গেছে, স্যার সব কিছু কোশ্চেন কমন ছিল, কিন্তু আমি কোশ্চেন সিলেকশনের অভাবে আমি সিলেকশনটা খুব গুরুত্বপূর্ণ। এই জন্য আমি ছাত্রছাত্রীদের বলি যে এরকম কিছু বিষয় না যে তুমি মানে 2 নম্বরের কোশ্চেনটা আগে লিখতে হবে, 3 নম্বরের, এরকম তো কোনো সিলেকশন না। যখন এই জায়গাটা কোনো ধরনের রেস্ট্রিকশন নেই, কোনো রিজার্ভেশন নাই এই জায়গাটার মধ্যে, তাহলে আমার সবচেয়ে প্রথম হলো যে সংজ্ঞাগুলি থাকে, কয়েকটা সংজ্ঞা থাকে এবং কয়েকটা কমন প্রশ্নগুলি যেগুলি থাকে, সেগুলিকে আগে আনসার করে ছাত্রছাত্রী নিজেদের মধ্যে কনফিডেন্স তৈরি করতে হবে প্রথম 1 ঘন্টা। একদম এই 1 ঘন্টা ওই কনফিডেন্সটা তার মধ্যে প্রথম 1 ঘন্টা এই জিনিসটা তৈরি করতে হবে। এই কনফিডেন্সটা এলে আমি মনে করি অনেক সময় একটা কোশ্চেন চেষ্টা করলে হয়তো হয়ে যেতে পারে বা না হয়ে যেতে পারে, এটাও হয়ে যায়। মানে যেটার মধ্যে কনফিউজ থাকে এটাও হয়ে যায়, কারণ তার প্রথমে তার কনফিডেন্সটা তৈরি হয়ে গেছে। রাইট। আর যদি প্রথমে আমরা ম্যাথমেটিক্যাল পার্টগুলি, নিউমারিক্যালস পার্টগুলি আনসার করে নিই, আমি বলছি না যে মিলবে না, এরকম আমি বলছি না, মিললে তো আরও ভালো, কিন্তু ওয়াই শুড আই টেক দিস কাইন্ড অফ রিস্ক? আমার তো এটা নেওয়া উচিত না। হ্যাঁ, কারণ আমি পারবো, আমি মিডেলেই, লাস্টেও করবো না। লাস্টে করলে কি হয়, অনেক সময় লাস্টে তাড়াতাড়ি লিখতে হয়, সময়ের সাথে ইয়েতে আমরা অনেক সময় ক্যালকুলেশনটি করতে পারি না। লাস্টে করা উচিত না, ইয়ে করে এটা মানে নিউমারিক্যাল যে পার্টটা, সেটা এই মানে প্রশ্ন মানে দেওয়ার প্রথমেই না করা উচিত। আমার ব্যক্তিগতভাবে আমি বলছি, সবচেয়ে প্রথম যেটা আনসার করতে হয় কিছু সংজ্ঞা,
যেরকম যেগুলি একদম কমন, আমি ভালোভাবে সেগুলিকে লিখতে পারবো, সেগুলিকে প্রথমে আগে আনসার করে 1 ঘন্টা নিজেদের মধ্যে কনফিডেন্স তৈরি করে নিতে হবে। এই কনফিডেন্সটা তৈরি হলে আমি দেখি কি যে পরীক্ষাও ভালো হয়, সবগুলি আনসারও হয়, আর আনসার এবং আনসারের মধ্যে কিন্তু তফাৎ থাকে। দুইজন ছাত্র একই জিনিসের আনসার করলো, একজন 2-এ 1.5 পেলো, একজন 2-এ 2 পেলো, দুইটাই কিন্তু কারেক্ট, কিন্তু আনসারের প্যাটার্নটা একরকম থাকে। যেরকম অনেক সময় আমরা কেমিস্ট্রির মধ্যে একটা কথা আছে, লেখাটা কম হলেও চলবে কিন্তু রিয়েকশন থাকতে হবে। তো ছাত্রছাত্রীরা কি করে, লেখাটা বেশি লেখে, রিয়েকশনটা দেয় না। তো রিয়েকশন যদি কেমিস্ট্রির মধ্যে না থাকে, যেহেতু পার্টিকুলার সাবজেক্ট, তাহলে কিন্তু আমি যদি দেখলাম দুইটি কারেক্ট, কিন্তু সে কী করলো, এই রিয়েকশনটা আমি চাইনি কিন্তু সে দিয়েছে, তখন আমার কি হলো, না ওরে তো আমি 2 দিতে হবে, আর ওকে রিয়েকশনটা দেয়নি, যদি আমি চাইনি রিয়েকশনটা কিন্তু তো দিয়েছে, তো আমি ওকে 1.5 দিয়ে দিলাম। এটা কিন্তু টিচারদেরও মানে একটা মানসিক অবস্থান থেকে কারণ তাহলে সে যে বেস্ট আনসারটা করলো, সে তো রিওয়ার্ড পেলো একদম, একদম। তাহলে কি হয়, কেমিস্ট্রির মধ্যে কি হয়, আমরা যখনই কিছু লিখবো, লেখাটা একটু ডাইরেক্ট লেখা, বেশি কথা না যে আমি এই করছি না, এটা এই কারণের জন্য এটা হয়, কারণটা লিখে আমরা যতটুকু পারবো যেখানে যেখানে পাচ্ছি আমরা রিয়েকশনগুলি দেওয়ার চেষ্টা করি। রিয়েকশনগুলি যদি আমরা যত বেশি দিতে পারি, আমাদের কিন্তু মার্কস তত বেশি ক্যারি করবে। যেমন বায়োলজিতে আমরা একটা জিনিস জানি যে বায়োলজিতে আমরা যদি পিকচার দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি, তা মার্কসটা বেশি থাকে। কেমিস্ট্রির মধ্যে তো পিকচারটা নেই, কেমিস্ট্রির মধ্যে রিয়েকশনটা আমরা যত বেশি করে দিতে পারি, কারণ রিয়েকশনই যত আমরা এক্সপ্লেন করতে পারি, টিচারদেরও খাতাটা দেখতে বা মার্কসটা স্টুডেন্টেরও পেতে, স্টুডেন্ট তো নিজেদের মধ্যেই কনফিডেন্স তৈরি হয় এই জিনিসটা করতে। ওই রিয়েকশনটার প্রতি একটু নজর রাখতে হবে ছাত্রছাত্রীদের, কথাটা একটু কম লিখে রিয়েকশনটা বেশি দিতে হবে। আত্মবিশ্বাসের কথা বললেন, কিভাবে প্রশ্নের উত্তর দিতে হবে, প্রশ্ন কী ধরনের আসতে পারে, মোটামুটি সব কিছু। আমরা সর্বশেষ প্রশ্ন আপনার কাছে যেটা জানতে চাই, ছাত্রছাত্রীদের অনেক সময় আত্মবিশ্বাস গড়ে তোলার ক্ষেত্রে ছাত্রছাত্রীরা মনে করে তার বাঁ দিকে যে ছাত্র বা ছাত্রীটা বসেছে বা ডান দিকে যে ছাত্রছাত্রীটা বসেছে, এটা ওর কাছ থেকে বেটার জানে। আপনি আমার ইঙ্গিতটা নিশ্চয়ই বুঝতে পারছেন। ফলে সেখান থেকে বেরিয়ে আসার যদি কিছু ছাত্রছাত্রীদের বলতে চান বলুন। সবচেয়ে প্রথম বিষয়টা হলো যে ছাত্রছাত্রীদের কনফিডেন্স বাদিকে কতটুকু জানলো, কি জিনিস জানলো, তার উপরে কনফিডেন্সটাকে আমি গ্রাহ্য করি না। কেন করি না? একটা প্রথম কথা বলে, যদিও এটা ইয়ে থেকে সিস্টেমটা একটু বাইরে, সেটা যে মার্কস ক্যানট জাস্টিফাই স্টুডেন্ট, ঠিক আছে, এটা যদিও এটা বিষয় না। একটা ছাত্রছাত্রীরা তার ধরেন গানে ভালো, এটার সাথে খেলাধুলায় ভালো, এটা কিন্তু তার কোয়ালিটি। আমরা কোনো একটা পার্টিকুলার প্যারামিটার দিয়ে ছাত্রছাত্রীর ভালো ছাত্রছাত্রী সেটা কিন্তু মেজার করতে পারি না কোনোদিন, ঠিক আছে। তো সে যে 4 থেকে বেশি ভালো কম ভালো, সেটার জিনিস তার এসব চিন্তা তার নেগেটিভ ইম্প্যাক্টই দেবে, কোনোদিন পজিটিভ দেবে না। চিন্তা কিন্তু কোনো সলিউশন হয় না। আমি যদি মনে করি যে আজকে আমার এই পড়াটা হয়নি, আমি এতটুকু সময়ের মধ্যে আমি এটা শেষ করতে পারবো কি না, এই চিন্তাটা করে করে সে সময়টা নষ্ট করে, 2-3 ঘন্টা সময় নষ্ট করে। এই চিন্তাটা কিন্তু তারে কিন্তু পজিটিভ রেজাল্ট দিল না। সেগুলো আমি পারবো কি না, শেষ করতে পারবো না জানি না, কিন্তু আমি চেষ্টা করে যাব, আমি চেষ্টা করে এই 2 ঘন্টার মধ্যে যতটুকু পারি চেষ্টা করে যাব, সেটা কিন্তু তার পজিটিভ দিতে পারে এবং দেবে। তো আমার পাশের ছাত্র কতটুকু পারলো না পারলো, সেটা কিন্তু তাকে কিন্তু পজিটিভ রেজাল্ট, সময়টা নষ্ট, আননেসেসারি সময় নষ্ট, এবং এই সময় নষ্টটা কিন্তু তাকে পরীক্ষাতে 1 নাম্বার বাড়াবে না। কিন্তু সে ওই জিনিসটাকে বাদ দিয়ে সেই জায়গায় আমি আমার চেষ্টাটা আমি নিজে করব, এই চেষ্টাগুলো তাকে কিন্তু পজিটিভ রেজাল্ট দেবে। তো ছাত্রছাত্রীরা নিজে ডিসাইড করুক সে কি পজিটিভ মার্কসটা নেবে না আননেসেসারি সময় নষ্ট করে সে নেগেটিভ মার্কসটাকে বা নেগেটিভ অ্যাপ্রোচটাকে ভিতরে নিয়ে আসবে। এটা ছাত্রছাত্রীরা এখন বয়স হয়েছে, 12-এর দিতে তাদের একটু রেসপন্সিবিলিটি আছে, তারা নিজেদেরই বিবেচনা করে দেখো যে আমি কোনটাকে নেব, যেটাকে আমার নেগেটিভ ইম্প্যাক্ট দিচ্ছে আর কিছু দিচ্ছে না। তারা কিন্তু বলতেও পারবে না যে আমি ওর কথা চিন্তা করছি বা আমি মনের মধ্যে একটা ভয়ভীতি কাজ করছে, পারুম কি পারুম না, এই ধরনের সংশয় তৈরি হচ্ছে। সেগুলিকে আমি বাদ দিয়ে যতটুকু পারি আমি করব, যতটুকু আমি যাব এই যতটুকু পারি আমি করলে কিন্তু তাকে একটা পজিটিভ ভ্যালু দেবে। আর ওই জিনিসটা নেগেটিভ ইম্প্যাক্ট দেবে, আমি কেন নেব এটাকে, আমাকে চিন্তা কিন্তু কোনো 1 নাম্বার বাড়াবে না, আমার প্রচেষ্টা নাম্বারটা বাড়াবে। রাজীববাবু, আমাদের শেষ কথা যেটা দিয়ে শেষ করতে চাইছি, আপনি যেটা আপনার কাছ থেকে যেটা জানতে চাইছি, 2 বছরের পরিশ্রম, প্রায় 2 বছরের পরিশ্রমের একটা মানে আলটিমেট গোলের দিকে যাচ্ছে ছাত্রছাত্রীরা, তাদের উদ্দেশ্যে কি বলবেন? আমি সমস্ত ছাত্রছাত্রীর উদ্দেশ্যে বলবো, ভয়ভীতি পাওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই।
রাস্তা অনেক কিছু আছে। তোমরা এরকম না যে তোমাদের এখন কেমিস্ট্রির প্রতি একটু উইকনেস আছে, এই উইকনেসটা তুমি 1 বছরের মধ্যে কাটাতে মানে 1 মাসের মধ্যে কাটাতে পারবে না। এটা একদম ভুল কথা। তুমি নিজের চেষ্টায় তুমি এখানে পরিশ্রম করে যাও, কনসেপ্ট ওয়াইজ পড়ে যাও, তুমি ভালো রেজাল্ট করবে, এটার মধ্যে কোনো ডাউট নেই। তার পাশাপাশি যেহেতু তোমরা বিজ্ঞানের ছাত্রছাত্রীরা, বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সাম আছে, সেই কম্পিটিটিভ এক্সামগুলির মধ্যে তোমরা ভালো রেজাল্ট করতে পারবে। কেমিস্ট্রির মধ্যে নিঃসন্দেহে সবচেয়ে ভালো রেজাল্ট করতে পারবে তুমি যদি সিস্টেমেটিক পড়াশোনাটা করতে পারো। সিস্টেমেটিক বলতে কি এরকম না যে তুমি ডেইলি 24 ঘন্টার মধ্যে 13-14 ঘন্টা বসে বসে পড়তে হবে, তা না। সিস্টেমেটিক ওয়েতে নিজে প্রিপেয়ার করো, নিজের স্ট্রেংথ, নিজের উইকনেসটাকে বুঝো, উইকনেসটাকে একটু ক্লিয়ার করো। স্ট্রেংথটা তোমার জানাই আছে, কোনো ভয় নেই। ভয় যতদিন থাকবে তোমার কিন্তু পরীক্ষাতে অটোমেটিকলি তোমার নেগেটিভ রেজাল্ট আসবে। ভয়টা কোনো দিন তোমাকে মার্কস বাড়াতে সাহায্য করে না, চিন্তাটা কোনো দিন মার্কস বাড়াতে সাহায্য করে না। জীবনে আরও অনেক কিছু চিন্তা আছে, সেগুলো অনেক কিছু থাকবে। এই পরীক্ষা নির্বিঘ্নে, নির্ভয়ে, সিম্পলভাবে নিজের মধ্যে কনফিডেন্স ডেভেলপ করো। এই সময়টার মধ্যে তোমরা যদি চেষ্টা করতে পারো, আমার গ্যারান্টি, আমি দেখেছি এত বছরের মধ্যে ছাত্রছাত্রীরা 1 মাসেই পুরো সিচুয়েশন পাল্টিয়ে দিয়েছে। তো এরকম কোনো ভয়ভীতির কারণ নেই। আর আমাদের একটা ভয়ভীতি থাকে, আমার তো এটা শেষ হয়নি, যেটা শেষ হয়েছে সেটাও তো তোমার প্লাস পয়েন্ট। সেই প্লাস পয়েন্টটাকে, হ্যাঁ আমার এটা শেষ হয়েছে, এটা আমার প্লাস পয়েন্ট, বাকিটা আমি শেষ করব। কে বেশি পারলো, কে কম পারলো, এটা কিছু না। কেউ সব কিছু কেউ পারে না, এর কোনো কিছু নেই। নিজের কনফিডেন্স নিজে, তোমার কনফিডেন্স তোমার মধ্যে তৈরি করতে, তোমার নিজেদের মধ্যে গ্রো আপ করে সেরে তুমি অবশ্যই ভালো রেজাল্ট করতে পারবে। এবং আমি আশা রাখছি তোমরা নিশ্চয়ই ভালো রেজাল্ট করবে। এবং কনসেপ্ট ওয়াইজ পড়লে শুধু বোর্ডের এক্সাম না, তুমি বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক প্রশ্ন, যে ডাক্তার হতে চাও, ইঞ্জিনিয়ার হতে চাও, প্রফেসর লাইনে যেতে চাও, এখন জেনারেল কলেজে পড়তে গেলেও সিইউটি, অল ইন্ডিয়া লেভেলে কম্পিটিটিভ এক্সাম দিয়ে করতে হয়। সমস্ত পরীক্ষার মধ্যে কেমিস্ট্রি তো আর যে অ্যাডভান্সের জন্য কেমিস্ট্রি আলাদা না, রিয়েকশন আলাদা না, সব তো সেম। ওইভাবে তুমি অগ্রসর হও, তুমি গ্যারান্টেড তুমি ভালো রেজাল্ট করবে। ঠিক। মোহাম্মদ আলী নাম তোমরা নিশ্চয়ই শুনেছ। প্রখ্যাত বক্সার ছিলেন। একসময় তাকে ভিয়েতনাম যুদ্ধে যাওয়ার জন্য প্ররোচিত করা হয়েছিল, জোর করা হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার। উনি যাননি, ওনাকে জেল দেওয়া হয়েছিল। সেখান থেকে প্রায় 4 বছরের জেলখানা থেকে বেরিয়ে এসে তাকে নামিয়ে দেওয়া হয়েছিল বিশ্ব চ্যাম্পিয়নশিপে। হেরে গিয়েছিলেন জো ফ্রেজিয়ারের কাছে। কিন্তু জো ফ্রেজিয়ারের অবস্থা এমন করা হয়েছিল, এমনভাবে মেরেছিলেন জো ফ্রেজিয়ারকে ক্যাসিয়াস ক্লে, তখন মোহাম্মদ আলী নাম নিয়ে নিয়েছেন। জো ফ্রেজিয়ারকে 6 মাস হাসপাতালে থাকতে হয়েছিল। এই 6 মাসের ভেতরে ক্যাসিয়াস ক্লে নিজেকে আবার তৈরি করেছেন, করে পরের রাউন্ডেই জো ফ্রেজিয়ারকে হারিয়েই আবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিলেন। রোম অলিম্পিকে তার যে পদকটা কেড়ে নেওয়ার জন্য গুন্ডারা তাকে রাস্তায় আক্রমণ করেছিল, এই পদক নিজেও রাখতে পারবেন না, ছিনিয়ে নিতে দেননি, ছুঁড়ে ফেলে দিয়েছিলেন জলে। ক্যাসিয়াস ক্লে বলতেন, মোহাম্মদ আলী বলতেন, আমি যখন রিংয়ে গিয়ে ঢুকি তখন আমিই রাজা, আমার ধারে কাছে কেউ নেই। এই যে আত্মবিশ্বাসটা, এটা অসাধারণ। ডক্টর রাজীব পাল যেটা বলার চেষ্টা করলেন, তোমার নিজের যে লড়াই, এই লড়াইটা তোমাকে নিজেরই লড়তে হবে, এবং এটাই হচ্ছে আত্মবিশ্বাসের মূল শক্তি। আজকে এইটুকুই থাক। আমাদের এই খবরদার কথা নয়, তোমরা সাবস্ক্রাইব করবে। মূল্যবান কথাগুলি পরীক্ষার সময় শুনলেও ক্ষতিগ্রস্ত হবে না, নিশ্চিতভাবেই লাভবান হবে। এই খবরদার কথা নয় পক্ষ থেকে তোমাদের আগাম শুভেচ্ছা জানিয়ে রাখা হলো। পরীক্ষা ভালো হবে, তোমাদের সাফল্য দরজায় করা নাড়ছে। সকলকে ভালো থাকার জন্য, সুস্থ থাকার জন্য বলে আমরা এই অনুষ্ঠান শেষ করছি। সকলকে নমস্কার।